প্রথমে কৃষ্ণনগর থেকে বহরমপুর। ও রাস্তা বন্ধু পুরো ফাঁকা। এই মোড়টা টার্ন নিলেই দেখতে পাবো তারা মায়ের সেই সুন্দর গেট। ওয়াও, অসাধারণ লাগছে, অসাধারণ। তো গুড মর্নিং গাইজ, আজকে আমরা কিন্তু বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের এই প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আগের উইকে আমাদের প্ল্যান ছিল, তো আমরা যেতে পারিনি। তো যাচ্ছি হচ্ছে আমার বাইক আর সামনে আমার ওই বন্ধুর বাইক, এই দুটো বাইক যাচ্ছে। তো আমরা বেরোনোর কথা ছিল 5:30টার দিকে, কিন্তু আমরা লেট করে আধ ঘন্টা লেট মোটামুটি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওদিকে গিয়ে পুষিয়ে যাবে। রাস্তা তো ভালো, একদম টান টান রাস্তা। তো এখান থেকে প্রথমে কৃষ্ণনগর থেকে বহরমপুর থেকে রামপুরহাট, তারপর আমরা পৌঁছে যাবো তারাপীঠ। তো এই বছরের এটা কিন্তু প্রথম বাইক রাইড হচ্ছে আমার, কারণ এর আগে আমি বেরোইনি। আর আশা করা যাক নেক্সটে আরও কী কী আসতে পারে। তো আমরা কিন্তু এখন উঠে গেছি রানাঘাটের ফ্লাইওভারে। এখান থেকে একদম স্মুথ রাস্তা। আর একটু আগে আসলে হয়তো আমরা কোনো জ্যাম পেতাম না, এখনও আমরা জ্যাম কমই পাবো। তো এবার দেখা যাক কত দূর কী হয়। এখন 6টা, এখানে গুগল ম্যাপে দেখাচ্ছিল যে আমাদেরকে 4 ঘন্টা টাইম লাগবে। তো অ্যাপ্রক্স ওই 10টা, কিন্তু আমি 1 ঘন্টা এক্সট্রা ধরে রেখেছি। তো নতুন রাস্তা যেহেতু, কারণ আমার এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত চেনা, তারপরে কিন্তু আমার পুরোটাই অচেনা। তো এই যে সকালের যে একটা সৌন্দর্য চারপাশের, এইটা কিন্তু অনুভব করা যায় এই সকালের দিকে আসলেই। তো আমি যখন আগেরবার লাস্ট অগস্ট মেবি, যখন আমি দীঘা গেছিলাম, তখন কিন্তু এরকম একটা আমি সৌন্দর্য পরিবেশের উপভোগ করতে পেরেছিলাম। তো আশা করি এইবারও সেরকম পাবো। তো চারপাশের সৌন্দর্যটা কিন্তু বেশ ভালোই লাগছে। সূর্য এখনও পুরোপুরি ওঠেনি আকাশে। ও রাস্তা বন্ধু পুরো ফাঁকা, ট্রেনে যা আরাম লাগছে অনেক, কি বলবো। এরকম অসাধারণ ফিলিং হচ্ছে এই সকালবেলা, অসাধারণ লাগছে ভাই। তো বন্ধুরা, আমরা এখন ক্রস করছি ফুলিয়া। তো এদিক দিয়ে ঢুকে গেলে পুরো ফুলিয়া, আর এদিক দিয়ে পুরো কৃষ্ণনগরে শান্তিপুর, এই রুট দিয়ে যাওয়া লাগবে। এখান থেকে বন্ধুরা বহরমপুর আর 109 কিলোমিটার। আমরা 6টার সময় বেরিয়ে আমরা কিন্তু প্রায় কতক্ষণ 13 মিনিটে আমরা ফুলিয়া পার করে চলে এসেছি। এদিককার আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা, এই পুরোটাই কিন্তু আমবাগান। এইসব জায়গা এই আমবাগানের জন্যই নামডাক বেশি। আমরা এখন চলে এসেছি ফুলিয়া পার করে শান্তিপুর, আর এটাকে বলা হচ্ছে কীর্তিবাস না বাতনা, যেন সঠিক আমার খেয়াল নেই। তো এতক্ষণ তো ওয়েদার ভালোই ছিল বন্ধুরা, এখন তো আবার দেখছি মেঘলা। জানি না পরবর্তীতে কী হবে। এখান থেকে মায়াপুর স্কন আর 38 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার দেখাচ্ছে। সেই একই 1 কিলোমিটারও বাড়েও নি কমেও নি। তো আকাশের অবস্থা তো দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়তো সম্ভব, কিন্তু আমি সকালে ওয়েদারে চেক করে এসেছিলাম যে বৃষ্টির কোনো সেরকম পসিবিলিটি নেই। তো এখন ওয়েদারের কথা বলাও যায় না কখন কি হবে। একটা গ্রুপ ট্যুর করতে গেলে যে সবাই জানে, যারা অ্যারেঞ্জ করে তারা ভালো করেই জানে যে কেমন কি হয়। হয়তো একজন যাবে তো আরেকজন যাচ্ছে না, হয়তো আরেকজন যায় তো আরেকজন যায় না। কিন্তু ডেট ক্যান্সেল করলে হবে না, বেরিয়ে পড়তে হবে। ওই যে একজন যাচ্ছে না বলে যাব না, এই আশায় থাকলে সে কোনোদিনও পৌঁছাতেই পারবে না। তার বাড়ির থেকে সে বেরোতেই পারবে না কোনোদিনও বাইক নিয়ে, ঠিক আছে? তো বেরোতে হবে, না বেরোলে হবে না। সমস্যা সবার জীবনেই থাকবে, প্রেশার সবার জীবনেই থাকবে। এখন বয়স সবাই সামনের দিকে এগোচ্ছে, কেউ পেছোচ্ছে না। তাই প্রেশার এখন যা, আরও দিন গেলে আরও তা কঠিন হবে। সমস্যা এর চাইতেও দ্বিগুণ হবে, কিন্তু নিজের উইল পাওয়ার সবসময় সেম রাখতে হবে। সরকার চেঞ্জ হলো, কিন্তু এই ব্যারিকেডের এখনও পর্যন্ত কোনো হাল হলো না। জানি না এই ব্যারিকেড কতদিন থাকবে এই রাস্তায়। রোডে অ্যাকচুয়ালি দেওয়াই উচিত না এইসব ব্যারিকেড আমার মতে, কারণ এই পাশে দুপাশে ব্যারিকেড, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়তো এর জন্যই বেশি হয়। সামনে সিগন্যাল,
আবার তার সামনে ব্যারিকেড, মানে জেড প্লাস সিকিউরিটি। এগুলোকে অ্যাকচুয়ালি বলে জেড প্লাস সিকিউরিটি। দেখুন এখানে কিন্তু এইসব ব্যারিকেডের কোনো প্রয়োজন ছিলই না। বহরমপুর আর 96 কিলোমিটার দেখাচ্ছে, আর কৃষ্ণনগর 6 কিলোমিটার। আমরা তো কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফার্স্ট ব্রেকটা আমরা কৃষ্ণনগরেই নেব ভাবছি। এবার পিছনে ওর কাছে শুনে দেখতে হবে যে কোথায় নেবে। যদি কৃষ্ণনগরে বলে তো কৃষ্ণনগরে একটা ব্রেক নিতেই হবে, কারণ আমরা কেউ কোনো খেয়ে আসিনি সকালের খাবার, একটা ব্রেক নেওয়াই যায়। ডালখোলা এই সোজা রাস্তা দিয়ে, এইসব রাস্তায় যে কবে যাব এসব জায়গায় সেটাই কথা। দেখা যাক, ভগবান যদি চায় সব জায়গায় যাওয়া সম্ভব। ভগবান যেরকম আজকে নিয়ে যাচ্ছে তারাপীঠে, সেরকম ভবিষ্যতে ইন ফিউচার লাদাখও নিয়ে যেতে পারে, তাই না? কিন্তু নিজের ওই যে বললাম যে নিজের উইল পাওয়ারটা কিন্তু থাকতে হবে। যার নিজের উইল পাওয়ার নেই তার কিন্তু কিচ্ছু হবে না। রিয়াকশান ভগবান দেবে, অ্যাকশান কিন্তু নিজেকেই নিতে হবে, তবেই আগাতে পারবে, নাহলে কিন্তু হবে না। তা মর্নিং স্কুলে ছেলেপেলেরা যাচ্ছে দেখে ভালোই লাগলো বিষয়টা, যে আমরাও এককালে যেতাম। তো বাতকুল্লা কিন্তু ওই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। কৃষ্ণনগর গেলে এই সোজা, বহরমপুর এই সোজাই যেতে হবে। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ কাকা। এই যে এই দিক দিয়ে চলে গেলে বাতকুল্লা, এই সামনের ফ্লাইওভারটা দিয়ে, ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে বাতকুল্লায় পৌঁছে যাওয়া যাবে। এই যে ফ্লাইওভারটা দিয়ে, আর এই কৃষ্ণনগর একদম সোজা রাস্তা। তো বহরমপুর দেখাচ্ছে এখান থেকে 90 কিলোমিটার, 6 কিলোমিটার আমরা পার করে এসেছি। আর বাড়ির থেকে আমরা এসেছি 37 কিলোমিটার এখনও পর্যন্ত। তো এখনও পর্যন্ত কিন্তু একটা স্মুথ রাইড হচ্ছে, সেরকম কোনো হিচকিচানি নেই কারোর মধ্যে। টোটালি একটা স্মুথ রাইডই হচ্ছে। তো সামনে একটা দোকান দেখে একটু ব্রেক নিতে হবে, কারণ কৃষ্ণনগরে একটা ব্রেক নেওয়ার কথা ছিল। আমরা কৃষ্ণনগর ঢুকছি, কৃষ্ণনগর কিন্তু আমরা আধ ঘন্টার মধ্যে চলে এসেছি, একদম ভালো টাইমে, মানে বেশি দেরি হয়নি আমাদের আসতে। এই ফ্লাইওভারটার নিচে যে সবসময়, মানে সরি এটা ফ্লাইওভার না, এটা সাবওয়ে, এটার নিচে যে সবসময় এত জল কেন থাকে আমি বুঝি না। আমি সে আগের বার আমি মায়াপুর আসলাম, সেই সময়ও জল ছিল, এখনও জল। এই ফ্লাইওভারটা, সরি আমি বারবার ফ্লাইওভার কেন বলছি, এটা সাবওয়ে বলে। এটা নিচে সবসময় জল থাকে। এদিকে কি বৃষ্টি? আচ্ছা, এদিকে মনে হয় 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে, রাস্তা থেকে তো বোঝা যাচ্ছে। না, বৃষ্টি তো হয়নি। বৃষ্টি হলে তো এদিকেও ভেজা থাকতো। বৃষ্টি হলে নিশ্চয়ই আর একদিকে ভেজা থাকবে না। তাহলে একই রাস্তা, সিঙ্গেল রোড, এই রাস্তা দিয়ে গেলে পুরোপুরি মায়াপুরে পৌঁছে যাবে। তাহলে হিসাব করলে এই যে এই গলিটা দিয়ে ঢুকলে একদম পুরোপুরি মায়াপুর চলে যাবে। তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে যে আমি বাড়ির থেকে মায়াপুরে এসেছি মাত্র মিনিটে, মাত্র 38 মিনিটে এসেছি। এটা পুরোপুরি পসিবল হয়েছে, রাস্তা পুরো ফাঁকা, তাই না হলে কিন্তু আমি 38 মিনিটে দিনের বেলা, মানে 10টা-11টার অফিস টাইমে আসতেই পারতাম না। ঠিক আছে, তো আমরা কিন্তু পৌঁছে গেছি এখন ধুবুলিয়া, মানে কৃষ্ণনগর আমরা ক্রস করে এসেছি, এখন আমরা পৌঁছে গেছি ধুবুলিয়াতে। তো আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখানে আমরা একটা ব্রেক নিলাম 10-15 মিনিটের। তো ব্রেক বলতে সকালে চাই খেলাম, এখনও ভারী কিছু খাইনি। আর এখান থেকে আমরা আর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বহরমপুর। তার আগে আমরা দাঁড়াবো না, একদম এখন টান বহরমপুর যেতে হবে, কারণ লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছে অলরেডি। তো তারপর আবার আমার মাইকেও কিছু প্রবলেম হচ্ছিলো, সেগুলো ঠিকঠাক করতে আর এক্সট্রা বেশি একটু টাইম লেগে গেলো। এখান থেকে সামনে বেটুয়া দৌড়ি পড়বে, এই জায়গাটার নাম আমি সঠিক জানি না এই জায়গাটার নাম। তো হ্যাঁ, চলো বেটুয়া দৌড়িতে গিয়ে দেখা হচ্ছে।
এটা কিন্তু আমাদের এই রাস্তার ফার্স্ট টোল প্লাজা। তো এই টোল প্লাজাটার নাম তো আমি সঠিক জানি না, এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর বাইপাসের টোল প্লাজা যতদূর সম্ভব। তো আমাদের তো টোল লাগবে না, আমরা বেরিয়ে যাব সাইড দিয়ে টুক করে। ও সরি, ওই পাশ দিয়ে যেতে হবে। গাড়িটা ঘুরিয়ে নিই বলছে, ও পাশ দিয়ে বেরোতে হবে, আমি খেয়াল করিনি। যাই হোক, ভুলে গেছিলাম, খেয়াল করিনি আমি উপরে, এটা আমারই ভুল। নো প্রবলেম, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। ও এখানে ডবল লেনের রাস্তা শেষ, সিঙ্গেল লেন। আচ্ছা, দেখা যাক সিঙ্গেল লেনটা কত দূর। আচ্ছা, ওই সাইডে রাস্তার কাজ হচ্ছে। যাই হোক, এখানে তো গাড়ি আর জোরে টানা যাবে না, গাড়ি এখানে এখন স্লোভাবেই চালাতে হবে। তো আমরা আবার কিন্তু ডবল লেনে চলে এসেছি। ওইটুকু রাস্তা কাজ হচ্ছে বলে ওইটুকু সিঙ্গেল লেন ছিল, এরপর থেকে পরবর্তী সবটুকুই ডবল লেন। তো আমার এটা ফার্স্ট টাইম এই রুটে আসা বাইক নিয়ে। আমি এই রুটে আগে কিন্তু বাইক নিয়ে আসিনি কোনো দিনও। রাস্তার মাঝে কুকুর থাকবেই, এই নিয়ে 3টে কুকুর দেখতে পেলাম রাস্তায়। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি দেবগ্রামে, সামনেই বেঠুয়া দৌড়ি। তা এখানে কি হালকা হালকা জ্যাম নাকি এটা? কি এটা তো বোঝা তো যাচ্ছে না। আচ্ছা, এটা পুরো লরির একটা জ্যাম পড়েছে দেখা যাচ্ছে। একটা বড় সড়ো জ্যাম। তো অসাধারণ জ্যাম। হ্যাঁ, সে তো একই, ওদিক দিয়ে বেরোলাম এদিকে আসলাম। ভাই একটা বিরাট বড় জ্যাম, কি হচ্ছে কে জানি। এরা কোথার থেকে এসে এই সাইড দিয়ে ঢুকলো, আমিও ঢুকলাম, ঢোকার পরে এই অবস্থা। একটা বিভৎস জ্যামের মধ্যে আটকে পড়লাম আমরা। জানি না এই ভিড়টা কখন পার হবে, সামনে কি তাও বলতে পারছি না। আচ্ছা চলো, আমার তো চটি পুরো একদম কাদা কাদা হয়ে গেল। বাবা, গাড়ির যা গরম লাগছে পায়ে। বিরাট একটা বাজে জ্যাম, অনেকক্ষণ আটকে ছিলাম। ওই রাস্তার কাজটা এখনো কমপ্লিট হয়নি বলে এই পাশে এত ভিড়। তো এখন মনে হচ্ছে জ্যামটা অবশেষে শেষ হবে। যা লম্বা একটা জ্যাম বাবা। ও ফাইনালি অবশেষে ভাই, কতক্ষণের জ্যাম, মানে সে প্রায় এইখানে আধ ঘন্টা লেগে গেছে। আধ ঘন্টা তো, 8 ঘন্টা যাতে কম বেশি না, অমনি বাবা। তো বন্ধুগণ, 8টা কিন্তু বেজে গেছে, আমরা বেঠুয়া ডরির কাছাকাছি ঢুকছি। এখনও গুগল ম্যাপের কোনো প্রয়োজনীয়তা পড়েনি,
দেখা যাক কতদূর কী করতে পারি আমরা গুগল ম্যাপ ছাড়া। কারণ গুগল ম্যাপ তো দরকারই একটা সময় পরে, অবশ্যই লাগবে, না হলে হবে না। তো সামনে একটা গেট দেখা যাচ্ছে, এটা কি পলাশির গেট নাকি? আর পলাশি কিসের জন্য ফেমাস সবাই তো আমরা কম বেশি জানি, পলাশির যুদ্ধের জন্য পলাশি ফেমাস। আচ্ছা এটা কি একটু দেখে নিই, এটা পলাশি ওয়্যার মিউজিয়াম। আচ্ছা হ্যাঁ, এখানেই যুদ্ধটা হয়েছিল, এই সেই আমবাগান, পলাশির আমবাগান মনে হয়। এর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের বহরমপুর। বহরমপুরের আগে ছাড়া আমরা দাঁড়াবো না, যেমনটা বলেছি সেমনটাই হবে। কিন্তু এরা কোথায় আসছে কে জানে। আচ্ছা ইন্ডিকেটার নেই, সুন্দর অসাধারণ রাস্তাটা একদম, মানে আমার যা পছন্দ হচ্ছে না রাস্তা, মানে চালিয়ে সেই লেভেলের মজা হচ্ছে, সেই বিরাট মজা হচ্ছে। সিঙ্গেল লেন, তার মধ্যে আবার এক্সট্রা হেডেক টুকটুকি। আর এখান থেকে বহরমপুর যত সম্ভব 22 কিলোমিটার হবে, 20-22 কিলোমিটার একটা আইডিয়া। আর পেয়েছে, খিদেও পেয়েছে ভীষণ, খেতে হবে। এখানকার রাস্তার কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আচ্ছা এখান থেকে আবার ডবল লেন চালু, ডবল লেনই ভালো, আমাদের এখন ডবল লেন চালাতে অভ্যস্ত, কিন্তু তার জন্য সিঙ্গেল লেন এখন সেমন ভালো লাগে না। আগে আমরা কিন্তু সিঙ্গেল লেনেই চালাতাম, আমাদের ঘাটিগাছা যে হাইওয়েটা ছিল তখন সিঙ্গেল লেন ছিল, তখন আমাদের একটা অভ্যাস ছিল চালানোর। এখন সেই অভ্যাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, এখানে ফ্লাইওভারেরও কাজ হচ্ছে। আশা করি এখনও টাইম লাগবে, 2-3 বছর তো লাগবেই, বা তার কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে। এই জ্যামের জন্যই লেট হচ্ছে, সব বড় বড় লরি, আর রাস্তাঘাটে সেরকম এখনও কাজ চলছে, যার ফলে মানে এতটুকু জ্যামটা হচ্ছে। আবার এইখানে আবার আচমকা আচমকা রাস্তার মধ্যে ডাইভারশন দেওয়া, বাবা ভালোই বড় বাম্পার ছিল, যার জন্য নিচে বেঁধে গেল। যা বেলডাঙা চলে এসেছি আমরা। তো এখন আমরা বেরিয়ে এখান থেকে একটু হালকা দাঁড়িয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো এখন আমরা কিন্তু এখান থেকে টান যাব পাপ্পুর ধাবাতে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো, কারণ আমাদের ব্রেকফাস্ট এখনও হয়নি। আমরা বহরমপুরে দাঁড়াবো না, একবারে পাপ্পুর হোটেলে গিয়েই দেখা হচ্ছে। এখনও এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে টাইম, আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টার তার আগেই পৌঁছে যাবো আশা করি। শিলিগুড়ির এই সাইনবোর্ডটা দেখলেই না কেমন একটা পাহাড় পাহাড় ফিল হয়, কিন্তু আনফর্চুনেটলি আমরা পাহাড়ের এখন কোনো প্ল্যান নেই, তাই আমরা এখন পাহাড়ে যাবো না। আমরা এখন যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শনে, যা তারা বলে বেরিয়েছি বাড়ির থেকে, এখনও যাচ্ছি। সিগন্যাল গ্রিন আছে, টুক করে বেরিয়ে যেতে হবে। আচ্ছা এখানে রাস্তাটা আশা করি একটু ভালো পাবো। আচ্ছা এখানে কিন্তু আমরা ফ্লাইওভার পেয়ে গেছি একটা, তো আমরা এই ফ্লাইওভারের দিয়ে যাচ্ছি। বাবা রাস্তায় এখানে আবার কাজ চলছে, তো নিচে কিন্তু এটা হুগলি নদী, দেখি সুন্দর লাগছে ভিউটা বন্ধুরা, চারপাশটা একদম পুরো অসাধারণ লাগছে ভিউটা জাস্ট। তো আমরা আজকের সেকেন্ড টোল প্লাজাতে চলে এসেছি, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা। আমাদের তো টোল লাগবে না, আমাদেরকে যেতে হবে ওই সাইড দিয়ে, এবার আর কোনো ভুল করলে চলবে না। তো বন্ধুরা আমরা কিন্তু পাপ্পুদার ধাবার কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে পাপ্পুদার ধাবা হচ্ছে আর দেখাচ্ছে 1.5 কিলোমিটারের মধ্যে, এই রুটেই পড়বে। আমি তো ভাবছিলাম যে আবার ওই রুট থেকে ঘুরে এই রুটে কীভাবে আসবে, যাই হোক ভালোই হলো, একদিকে এই রুটেই পড়লো। এখানে গিয়ে একটু রেস্ট নেব, কারণ একটানা অনেকক্ষণ এসছে, একটানা প্রায় 140 কিলোমিটারের মধ্যে 2টো ব্রেক এসছে,
ওই যে সামনে দেখা যাচ্ছে পাপ্পুর ধাবার হোর্ডিং দেখা যাচ্ছে। তো এখানে আমরা এখন শ্যাক করে ঢুকে পড়বো, যেরকম বাইকটা বেরিয়ে গেল পাশ দিয়ে, আমরাও ঠিক এই ধাবাতে শ্যাক করে ঢুকে পড়বো। তো এই সেই পাপ্পু ধাবা। দেখা যাক এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কীরকম। অনেক তো সুনাম, খাওয়া দাওয়া বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়, তো সেটাই দেখবো এবার। জয় তারা, জয় মা তারা। তো এখান থেকে আমরা পাপ্পুর হোটেল থেকে এখন খাওয়া দাওয়া করে এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, একবারে ডাইরেক্ট তারাপীঠেই চলে যাবো। তো এখান থেকে এখনও তারাপীঠ দেখাচ্ছে 57 কিলোমিটার। তো আমরা এই সামনের এই টার্নিং রাস্তাটা নেব না, আমরা একদম পুরো সোজা রাস্তা দিয়েই যাব। আর যা ব্রেক হবে সব ওখানে গিয়েই, এখানে আর কোনো ব্রেক হবে না। তো পাপ্পুর এই ধাবাতে আমরা খেলাম চিকেন তড়কা আর রুটি। যাই হোক, খাবারটা ভালো ছিল, খারাপ বলবো না, মোটামুটি বেশ ভালোই ছিল খাবারটা। তো আমার 3টে ব্যাটারির মধ্যে কোনোটাই আমার চার্জ সেমন নেই, সবই প্রায় লোয়ের দিকে। তাই এখন ভিডিওর কোয়ালিটি 1080p আমার করে নিতে হলো, নাহলে আমি আর সামনে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিতে পারবো না। তো এখান থেকে টাইম দেখাচ্ছে 12টা বেজে যাবে ঢুকতে ঢুকতে। তারপর আমাদের হোটেলও বুক করা নেই। আমরা যে হোটেলে থাকবো ভেবেছিলাম সে হোটেলে আমরা গতকাল কল করেছিলাম, কিন্তু সেখানে কোনো রুম অ্যাভেলেবেল নেই আজকে। তা আমরা গিয়ে এখন দেখতে হবে যে কোন হোটেলটা পাওয়া যায়। তো ওয়েদারটা ভালো হলেও একটু গরম গরম একটু ভাব এখন লাগছে। সবাই রাইডে যাচ্ছে, হয়তো দার্জিলিং যাচ্ছে বা সিকিম টিকিম যাচ্ছে হয়তো, আর আমরা যাচ্ছি তারাপীঠ। তো এখান থেকে আমরা কিন্তু রামপুরহাট সোজা বোলপুর সাইডে। তো আমরা সামনে গিয়ে কিন্তু লেফটের টার্ন নেব, লেফটের টার্ন নিয়ে এটা কোথায়, তখন আমরা NH14-এ ঢুকবো। আমরা এখন 12-এ আছি। তো রামপুরহাট কিন্তু আমাদের ডান দিকে, আমাদের বাঁ দিকে পড়বে রামপুরহাট। তো আমরা রামপুরহাটের দিকে কিন্তু ঢুকে যাবো এবার। তো এই যে আমরা NH12 এখন শেষ করে দিলাম, আমরা এখন ঢুকছি কিন্তু NH14-এ। তো এখান থেকে আমরা যেতে পারবো নলহাটি, রামপুরহাট, তারাপীঠও। মায়ের দর্শন প্রথম তারাপীঠ লেখা। যাই হোক, এখানে মনে হয় আর সিঙ্গেল লেন নেই, এখানে সব এখানে আর ডুয়েল লেন নেই, এখানে সব সিঙ্গেল লেনেরই রাস্তা। তারাপীঠ এই রোড দিয়ে আসলে কিন্তু চারপাশের একটা সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। দেখুন, যত দূর চোখ যায় তত দূরেই কিন্তু মাঠ আর মাঠ, এই পাশেও সে মাঠ আর মাঠ, মানে দেখলে একটা চোখের আলাদা শান্তি লাগে। আশিস এখন ওটার ক্ষমতা নেই। এটা হচ্ছে অভিজিৎ ভুইয়া ওরূপে ব্যঙ্গ মামা, আর এটা অভি ঘোষ, আর আমার নাম তো সবাই জানেন না, ভালো মতন আর দেখানো যাবে না। আবার পরে এইখানে যা জ্যাম এখন রাস্তায়, এইখানে সবাই এখন রেস্ট নিচ্ছে ছেলেপেলে, ঠিক আছে? ওই যে ওরা একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কিন্তু তারাপীঠের প্রায় কাছাকাছি চলে এসেছি। সামনের থেকে আমাদের এখন বাঁ দিকে টার্ন নিলেই তারাপীঠ মোড়ে আমরা ঢুকে যাব। আর তারাপীঠ রেলওয়ে স্টেশন কিন্তু একদম সোজা। এই সেই আমাদের তারাপীঠ তোরণ। ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এই মোড়টা টার্ন নিলেই দেখতে পাবো তারা মায়ের সেই সুন্দর গেট। ওয়াও, অসাধারণ লাগছে, অসাধারণ। এই ফটোটা আসার সময় তুলতে হবে, ঠিক আছে? এখন তো তোলা যাবে না, আসার সময় এটা তুলব।
কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। লোকজন দাঁড়িয়ে চারপাশে ফটো তুলছে, অসাধারণ অসাধারণ। তো এটা হলো মন্দির প্রাঙ্গণ। এখান থেকে মন্দিরে যাওয়া যায় এই গলিটা দিয়ে একদম সোজা। তো এখন আমরা প্রথমত যাব হোটেল খুঁজতে, কোন হোটেলে থাকা যায়, একটা রুম নিতে হবে। না, আমাদের রুমটা কিন্তু ভালোই, আমাদের রুম অতটাও খারাপ না, তাই না? 1200 টাকায় আর কি ভালো রুম দেবে? না, 1300 টাকায় এর থেকে আর ভালো রুম কিন্তু পাওয়া যায় না। আর যারা আশা করবে তাদের অবস্থা এরকম হয়ে যাবে। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মায়ের সন্ধ্যা আরতি দেখতে। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে কিন্তু বন্ধুরা। তার পরের দিন সকালে মায়ের চরণে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি এবং এই দাদার দোকান থেকে ডালাও রেডি করিয়ে নিলাম। আর আজকে যেহেতু শনিবার মায়ের দিন, তাই ভালোই কিন্তু ভিড় হয়েছে, দেখতেই পারছো তোমরা। আর তারপর আজকে রোদের যা তেজ, গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে যাচ্ছে বন্ধুরা। থাকা ভাই, লাইনে দাঁড়িয়ে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, এর জন্য বলি এসব ছেলেপেলে এসিতে থাকা উচিত। ও পাশের লাইনটা কিন্তু জেনারেল লাইন, আর জেনারেল লাইনে একটা শেডের ভালো ব্যবস্থা করা আছে, যেটা কিন্তু টাকার লাইনে করা নেই। এটা একটা জেনারেল লাইনের সুবিধা। জীবিত কুণ্ডু সংস্কারের কাজ কিন্তু ফুল দমে চলছে, যেটা অনেক আগে থেকেই করা দরকার ছিল। আমরা আগের বার যখন এসেছিলাম তখন এটার জল পুরো একদম নোংরা হয়েছিল। তো দেখতে দেখতে পাক্কা 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর একটু ছাওয়ার নিচে আসতে পেরেছি আমরা। আজ যেহেতু শনিবার, সে কারণে কিন্তু জেনারেল ভিআইপি দুটো লাইনেরই বীভৎস ভিড়। আগের বছর যখন এসেছিলাম তখন ভেতরে প্রবেশ করার জন্য এই সিঁড়িটা কিন্তু ছিল না। এবার হয়তো মন্দিরের কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, যার জন্য এই সিঁড়িটা নতুনভাবে আবার করেছে। যাই হোক, অবশেষে মায়ের মন্দিরটা একটু দেখতে পেয়ে মনটা একটু আলাদা শান্তি পেল। তো আমরা এবার কিন্তু পুজো দিতে চলেছি, আর আমাদের পান্ডা ভেতরে আছে, তাকে এবার গিয়ে খুঁজতে হবে যে সে কোথায়। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো। আর পুজো কেমনভাবে হয় সেটা সবাই জানে, তাই আর বেশি কিছু বললাম না এই ব্যাপারে। চারিদিকে প্রচুর ভক্তের সমাগম, অনেক দূর দূর থেকে আজকে পুজো দিতে এসছে, কারণ আজকে শনিবার। তারপর চলে গেছিলাম একটু শ্মশানে, দেখি এখানে কয়েকজন বাউল গান করছে। তো বন্ধুরা, আমি জানি না তোমরা আমার সাথে কতটা একমত হতে পারবে, কিন্তু আমি মনে করি মা না চাইলে মায়ের কিন্তু কাছে আসা অসম্ভব প্রায় একটা। এটুকুই তুলে ধরতে পারলাম বন্ধুরা। মা চাইলে বারে বারেই আসা হবে তারাপীঠ। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। জয় মা তারা।